পাচ্ছিলাম না যে আসলে আমি মিটিংটা থেকে উঠবো। সে একটা প্রজেক্ট নিয়ে আমার সাথে বসে যাচ্ছিল, অ্যান্ড সেও জানে না আসলে কী প্রজেক্ট। সে বলছে জাস্ট টাকা ইনভেস্ট করবে, অ্যান্ড আমি তো মানে আমি আসলে এটাতে আমি কী আমি তো বুঝি নাই যে কী বলছে কি না বলছে। তো আমি কী বলি উঠবো, যেহেতু পরিচিত হুট করে এভাবে ওঠাও যায় না, যেহেতু ফুড টুড নিয়ে আসছেন, খাবার একটা ব্যাপার আছে। তো আমি বললাম আচ্ছা আপনারা খাওয়া দাওয়া করেন, আমি একটু ওকে নামাই দিয়ে আসি। না না ইটস ওকে, যেহেতু আমাদের পরিচিত লোকজন, এখানে তো কোনো অন্য কোনো জিনিস সন্দেহ করার মতো কোনো অবকাশ নাই। ওই ঠিক আছে চলো আমরা একসাথে যাই। হ্যালো, আমরা একসাথে বের হইলাম। অ্যান্ড জিমি দুদিন আগে অ্যাক্সিডেন্ট করে আমার বাসায় আসছিল, পাঠাতে অ্যাক্সিডেন্ট করছে, তো পা ছিঁড়ে গেছে। একটা শর্ট পরা, একটা শর্ট, একটা হাতে একটা ওরকম কস্টিউমে তো কোনো ক্লাবে যাওয়ার মতো কস্টিউম না, রাইট? হ্যাঁ, ক্লাবে যাওয়া হবে। আমার গাড়িতে সবাই উঠছে, অমিত ভাইয়ের ড্রাইভার, অমিত ভাইয়ের বডিগার্ড, দুজন আমার গাড়িতে উঠছে, আমার গাড়ির ড্রাইভার, আমি, জিমিটার ও, আমি, জিমি, আমরা এক গাড়িতে অমিত ভাই গাড়ি চালাচ্ছি। আমরা মাঝখানে বনানী থেকে ফার্মাসিতে নামি, প্রেসক্রিপশন দেই, ওই প্রেসক্রিপশন থেকে ওষুধও নেওয়া হয়। আমরা উত্তরে যাব ওষুধ নিয়ে। উত্তরে যখন যাচ্ছি, তো জিমি বলতেছে ভাইয়া আমরা কই যাচ্ছি? জিমি তোমাকে বেশি সমস্যা? ওই যে মেয়েটা ছিল ওকে জিজ্ঞেস করতেছে তোমার আম্মুর কি বেশি সমস্যা? হ্যাঁ ভাই বেশি তো সমস্যা। বলছে 2 মিনিট আমাকে টাইম দাও, আমার এখানে একটু কাজ আছে। তাহলে আমরা নেমে যাই। আমরা বলছি না না ইটস ওকে, এটাও তো আমার একটা দায়িত্ব পড়ে, আমি নামাই দিই। ওইখানে সন্দেহ করার আমাদের আসলে কিছু ছিল না। যখন ওই জায়গাটাতে গেলাম, কোন জায়গা, তখন আমরা জানতে পারি যে এটা বোট ক্লাব। উত্তরাতে, হ্যাঁ আসলে আমি জানি না আসলে, আমার গাড়িতে ছিলাম তো, আমি ফাইন্ড আউট করতে পারি। পরে আমি গুগল করে দেখছি যে এটা আসলে একটু শরীর খারাপ হচ্ছিল। টপ নিউজ টপিক বলছিল বারবার, ওকে তাড়া ছিল বলে আমি বললাম চল না আপনার প্রয়োজনে সত্যের সন্ধানে। আচ্ছা চল এক কাপ কফি খাও, এখানে তো আর কেউ নাই, তুমি দিনের বেলা আসতে পারবে না, আমাদের ক্লাবে অনেক মানুষজন থাকে, চলো এখন তো লেট নাইট, তো দেখে যাও সমস্যা নেই। সে এক পর্যায়ে আমাকে অফারও করে যে এখানে তুমি মেম্বার হয়ে যাও। ওটা হইতেই পারে, বলতেই পারে, আমি আসলে বুঝি নাই, সত্যি আমি বুঝি নাই, বোঝার কথা না, আপনি হলেও বুঝতাম না। আমরা গেলাম, যা আমরা সরাসরি বাথরুমে চলে গেলাম, আমি আর ওই মেয়েটা। ওর ওয়াশরুমে যাওয়ার ছিল খুব, তোকে নিয়ে গেলাম, জিমি বাইরে ছিল, জিমির সাথে 2টা লোক আসলে এসে তুমি ওয়াশরুমে যাবা না, চলো তোমাকে ওয়াশরুমে নিয়ে যাবে, তোমার না 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 আমি বসি। তো ওরকম একটা টেবিল নিয়ে আমরা বসলাম, তখন দেখলাম পুরো জোনটা একদম খালি, কেউ নাই, শুধু ওয়েটাররা ছিল। 12টা, ডেফিনেটলি 12টা তো বাজবেই, কারণ আমার কাছে একটা ছবি আছে, সেটা 12টা পার হয়ে যাওয়ার পরে আমরা ছবিটা ক্লিক করছিলাম, এখানে টাইম শো করে। সো আমরা অ্যারাউন্ড 12টার মধ্যে গিয়েছিলাম। বাথরুম থেকে বের হয়ে দেখি এক কর্নারে 5জন লোক, তারা অলরেডি ড্রাঙ্ক, তাদের টেবিলে 2টা বোতল ছিল,
অমি ভাই বলছে আমাদের বড় ভাই ব্রাদার এখানকার দায়িত্বে, বেঞ্জি ভাইয়ের ফ্রেন্ড। আমি জানি নাম বলা কোনো বিষয় না, কারণ নাম তো আমার কথা বলে যে পরিমাণ। আমি তো এটা ইস্যু করতেছি না, ইস্যু হচ্ছে উনি কথাটা বলছে। একটা মুরব্বী করে মানুষ, আমি তাকে দাদা বলে সম্বোধন করি, সালাম দিলাম। আমাদেরকে বসতে বললেন, আমরা ওরকম একটা পরিবেশে বসে আমরা প্রিপেয়ার ছিলাম না। যেহেতু দুজন আমাকে আপনি বললে, তো দায়িত্বটা আমার। আমি কথা বলছি ওদের সাথে যে হ্যাঁ আমরা অন্য একদিন বসবো। আমি নাইসলি তাদের সাথে বিহেভ করছি। আরে বস না, গ্লাস দাও এসে না। আজকে আসলে বলতে ওর আম্মু অসুস্থ, যাইতে হবে, আমাদের সাথে ওষুধ আছে। ঠিক আছে, একটু কফি খাও। তো জিমি বলছে ভাই আমি কফি খাই না, ওই মুরগি। তারপর জিমিকে কোক দেওয়া হইলো। কোক নিয়ে যখন কফির বলছে এই কফি নিয়ে আসো, আসলে কফিটা আসতে অনেক দেরি হচ্ছিল। যেহেতু আমি বলে ফেলে আচ্ছা ঠিক আছে কফি খাওয়া যায়, তো আমি বসে আসছি। আমার সাথে বসে বারবার বলছিলাম যে আমরা ভাই আরেকদিন কফি খাবো, কোনো সমস্যা নেই, না আসলে আমি বিয়ে করছিলাম। কফি চলে আসে, কফি এবার দুইটা কাপের মধ্যে মেলানো হয়। জিমি ফার্স্ট টাইম কফি অ্যান্ড কোক ট্রাই করে, সেটা কেমন জানি কেমন, এর মধ্যে কি আবার মিশানো হচ্ছে। তো আমার না জিনিসটা মানে কথাটা ভালো লাগে না। তুমি সাপি তুমি দেখো এটা কফি না। তো আমি হ্যাঁ জিমি নিয়ে আমাকে দিয়েছে। তো আমি মুখে নিয়ে টিস্যু ছিল সামনে, আমি টিস্যুতে মুখটা মুছছি। তারা রিয়েক্ট করছে প্রথম, এটা বোট ক্লাবের কফি, আপনি মুছে ফেললেন। প্রথম রিয়েক্ট তারা করছে। আমি তাদেরকে সরি বলছি ভাই, তারা তো ড্রাঙ্ক। আমি যেভাবে বলবো তারা সেভাবে নাও রিসিভ করতে পারে, এটা আমার মাথায় ছিল। আমি অনেক ম্যানেজ করার ট্রাই করছিলাম। তো লাস্ট জিমি বলছে আমি বাথরুমে যাবো। আমরা আসার জন্য এটা বলছিলাম আসলে, আপনি চলো আমরা একটু বাথরুমে যাই। আমাকে বসে রেখে আরে আপনি কেন যাবেন নিউজ টপিক বলে জিমিকে নিয়ে আপনার প্রয়োজনে সত্যের সন্ধানে। কয়েক মিনিট পরে জিমি চিল্লাতে TNT বাথরুম থেকে বের হয়েছে। ভাইয়া ওইটা দেখার পর আমি আর কোনো কথা বলতে পারি না। কেউ বলতে পারতো না ভাই আমারটা, আমি শক্ত হয়ে গেছিলাম। আমি বসে রয়েছি, আপনি চলো আমাকে বাসা নিয়ে যাও। ওর অবস্থা আমি আপনাদেরকে বলতে পারতেছি না ভাইয়া। যখন আমি উঠে চলে আসতেছি, আমার চেয়ারের মধ্যে এভাবে লাথি মেরে আমি চেয়ারটা নিয়ে চলে গেছি পিছনে। আমি এটা কথাগুলো বলতে, আমি লাইনগুলো কেমনে বলবো আমি বলতে পারতেছি না। না
তো জিমি তখন ক্যামেরা ওপেন করছে ফোনে, 15 সেকেন্ডের ভিডিও আমার কাছে আছে। দেখা আমি বলতে পারতেছি না, আমি বলতে পারতেছি না, আমি কারে বলবো? দেখ আমাকে মদ খাস না, আমি বলতে পারতেছি না, আমাকে মাফ করে। আম্মু আমি পারবো না। মা বলবো তোকে জানবে না মা। আমি কেমনে বলবো? এটা ওরা বুঝছিল যে আমি বলতে পারবো না, আমি চুপ হয়ে যাবো। আমি বলতে পারবো, আমি পারবো। চেয়ারের উপরে এখানে পা তুলে দিছে, একটা আমার দাঁত এখান থেকে নড়তেছে, এখনো এখনো ব্যথা। বোতল মুখে ভরে দিছে, মদ খাইতে হবে, মদ আমার নাক দিয়ে বের হয়েছে। বলছে এখানে ডোবা আছে, কাটা 300 টুকরো করে ভাষায় দিব। বেনজির আহমেদ তোর বাপ লাগে? তোর বাঁচা না তো? বেনজির আহমেদের ফোন দে, ওর ফোন আমার কাছে দিয়ে দিচ্ছে, এইভাবে টেবিলে ছুঁড়ে নে, ফোন দে। এর আগে জিমির ফোন ফালাই দিছে যখন দেখছে ভিডিও করতেছে। জিমিকে অনেক মারছে ভাইয়া। ওই আপনি একবারে ফাঁকা ছিল তো? আমি ওর আইডিতে যেয়ে দেখি, ওই যে মুরব্বী মানুষটা, ওনার আইডিতে যেয়ে দেখি ওনার সাথে প্রোফাইল পিকচারে কাভার ফটোতে আমাদের মেয়র আর বেনজির ভাইয়ের ছবি। অমিত চিনে তাই? আমি ভাই প্রথম বলছে, বলে আবার জিম্মিকে উল্টা হাত ধরছে, তোমার জন্য সবকিছু হয়েছে, তুমি শুনলেই তো পারতা। আর কিছু হয়েছে ভাই বলবো? এই গে জিম্মিকে সবাই সব কথা বলছে। আমি বলছি তোর বাপেরটা ভাল লাগে, বেঞ্জামেরটা ভাল লাগে? আমি বলতে পারবো মারেন, আর মারে ফেলেন না কেন? সব অ্যাক্টিং মনে হয় পৃথিবীটা আপনাদের, আমি অ্যাক্টিং করি। আমার মারা ফেলেন ভাই, আমি এদিন দেখতে চাই না, আমি জানি না এদিন আসবে। আমি ভাই আমার মারা ফেলেন ভাই। নাকামি করোস, এখানে খাইতে পারবি না, নিতে পারবি না, কি বলে আমি না বলতে পারতেছি না ভাই, আমার বলতে ইচ্ছে করতেছে অনেক, আমি বলতে পারতেছি না। আপনারা 5 মিনিট কান্দে দেখতেছেন, আমি 4 দিন ধরে নষ্ট করে পাগল হয়ে গেছি। আমি না পাগল হয়ে গেছি ভাই, আমি পাগল হয়ে গেছি। আমার জায়গায় থাকলে আপনারা কেউ না কিছু কথা বলতে পারতেন না। নাসির উদ্দিন আহমেদ, সে ঘুরে এসে প্রথম আমাকে 2টা থাপ্পড় মারছে। আমি তো এমনিতে কথা বলতে, আমি জিমিকে দেখেই শখ, আমি চুপ করে আছি। জিমি শুনছে, আমি কিছু বলতেছি না, যে শুনতেছে আমার পরিচিত লোকজন, যে তুমি কিছুই বলো না, আমি আসলে কিছু বলতে পারি নাই। আবার ওয়েটার যারা ছিল লাইট অফ করে দিতে বলছে, লাইট অফ করে দিতে। তারপরে টিভির মনিটর ছিল, বলে কি আরেকটা লোক ছিল, শার্টটা এভাবে খুলে বুতাম টুতাম সরে গেছে, তারপর জিমি গলায় ভাবে প্যাঁচা দিচ্ছে, প্যাঁচা দিয়ে বলে কি মাধুরী দীক্ষিতের গানে নাচবি তুই এখন? কাজরারে বলে নাচতেছিল। আমি এই হরবল দৃশ্য ভাই আমি বলতে পারছি না। আপনার প্রয়োজন আমার চোখের সামনে আমার ভাসতেছে। টিএনটি ভাই আমি পাগল হয়ে গেছি ভাই, আমি মরতে চাই না এভাবে। আমি এখান থেকে বের হয়ে, আমি জানি না যখন আমাকে এতগুলো
আমি শুধু দেখতেছিলাম যে আপনার গলা এখান থেকে পুরো জ্বলে যাচ্ছিল। আমি তো জানি ছুঁয়ে মরে যাবো, আমি জানি না এখানে আপনাদের সাথে কথা বলবো, আমি সত্যি জানি না। আমি জানতাম যে মরে গেছি, একটু পর মরে যাবো। এই লোকটা বয়স কেমন হতে পারে আনুমানিক? ভাই খুঁজে দেখেন না, আমি জানি না। তো আমার যখন খাওয়া দিচ্ছে তখন আমি নাকি বমি করছি ওইখানে, আমি নাকি সেন্সলেস হয়ে গেছি, আমার অক্সিজেন প্রবলেম আছে, সবাই জানে আমার আশেপাশে। আমার বাসায় ইনস্ট্যান্ট 3টা অক্সিজেন সিলিন্ডার থাকে অনেক আগে থেকে, 3.5 বছর 4 বছর হয়ে গেছে আমার অক্সিজেন প্রবলেম হয়। তখন নাকি আমি অজ্ঞান হয়ে গেছি, ওয়েটাররা ধরে আমাকে নামাইছে, পুরো সিসি ক্যামেরা রেকর্ড আছে। আমি দেখছি তো যাওয়ার সময় জন্য সিসি ক্যামেরা আছে, আমি দেখে নামছি ভাই। আমি আননোন জায়গায় এভাবে নামতে পারি না, আমি নামছি। আসার সময় চলে গেছে? নো, না, আমি যখন গেছি তখন যখন ঢুকছি তখন আমি দেখছি সমস্ত সিসি ক্যামেরা ওখানে অনেক অনেক কড়া, সিকিউরিটি অনেক কড়া। হ্যাঁ? নাসিরউদ্দিন ক্লাবে হয়তো মেম্বারশিপ হতে পারে। ও এটা উনি বলছে আমি এখানের প্রেসিডেন্ট, এই ক্লাবের প্রেসিডেন্ট। আমি শব্দগুলো বলতে পারছি না ভাইয়া, অকথ্য ভাষা কি জানি বলছে, তোর এখানে এই করবো সেই করবো, দেখি তোরকে রাখ। না 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 না, আরে আমরা তো জানতামই না যে কেউ ওখানে থাকবে। সে প্রথমে ট্রাই করছে, প্রথমে চুপ থাকছে, নট ট্রাই। তখন আমার মনে হয়েছে এটা একটা প্ল্যানিং ছিল, আনসার্টেন প্ল্যানিং, হঠাৎ করে প্ল্যানিং হয়ে যায় না। পুরো ওয়েট করছিল ওখানে আগে। আচ্ছা, আপনি কি একটু রিপিট করবেন? আমরা একটু কিছু জার্নালিস্ট একটু লাস্টে আসছি, বলে আসছি ওখানে আচ্ছা করি, মানে তুমি কখন ওখান থেকে ফিরছো, এটা কোনো ওই সময়কার কথা মনে আছে? আমি যখন ফিরছি তখন দেখছি আমার গাড়ির গ্লাস খোলা, উপরে খোলা। আমি জাস্ট বলছি আচ্ছা ওরা কি আমার, আমি দেখছিলাম যে আমার কাপড় ঠিক আছে কিনা। জিমি বলতেছে মায়ের কসম আপনি তুমি ঠিক আছো। আমি ট্রিপল লাইনে কল দিছিলাম, ট্রিপল লাইনে যখন বলছি উত্তর থানা না দক্ষিণ থানা আমি জানি না ভাই, এটা নাম হচ্ছে বোট ক্লাব। তখন ওই লোকটার সাথে আরো 2-3 জন ছিল, ওরা বের হয়ে গেছে। এইটুকু মনে আছে, কিছু মনে নেই। বাকি 2-3 জনকে চেনেন? মানে বাকি 2-3 জনের নামগুলো জানেন কিনা? আমি চিনি না, আমি জানতাম না, আমি এখন জানি। কয়টা হবে আমি জানি। কয়টা হবে? আচ্ছা, কোনো ছবি টবি তোলা হয়েছে? করি আপনাদের গ্রুপ Yeah. ছবির কথা বলছি। ছবি করি তখন যখন ওরা চলে যাচ্ছিল তখন কোনো কয়টা ছবি বাজে? নাই, কারণ তারা আমার ফ্রেন্ড, আমি তাদের সাথে যে কিভাবে ওদের ছবি আপনি হলে তুলতেন। ওদের কারো ছবি আছে? করি যখন ওরা চলে গেল, দুইটা লোক যখন চলে গেল, কয়টা বাজে আনুমানিক মনে হয়? আমাদের 2 ঘন্টা 2.5 ঘন্টা আটকে রাখছে। আমার ধরো 2টা বাজে। আর একটু বেশি হবে। ব্যালেন্সভাবে নামতে পারছিলেন? না, ওরা এরকম চলে গেছে। আমাকে নামানো হচ্ছে ভাই, আমি সেন্সলেস ছিলাম। আমি যখন ট্রিপল লাইনে কল দিচ্ছিলাম তখন ওরা বলাবলি করছিল কি হয়ে গেল, 2-1 জন লোক এসে মাপও তো মনে আছে। আর 2 জন ছিল স্ট্যান্ড বাই, তারা আসলে ওটার সাথে ওই মুহূর্তের সাথে আসলে তারা আমি বুঝতে পারছি যে তারা আসলে এটার জন্য প্রিপেয়ার্ড ছিল না। নাসিরের যে মেয়ে, হ্যাঁ, কেন বলতে আচ্ছা, এরপর 4 দিন আপনি থাকবেন। 4 দিনের মধ্যে আমার কোনো হুমকি আসেনি। তুমি তো ট্রাই করছিলা এটা এই সলিউশনের জন্য। আমি প্রথম এসেই আমি বাসায় এসে দীপু মামাকে নক করে দীপু মামা আমাকে নিয়ে যাও, কারণ আমি বলতে পারছিলাম না যে আমাকে থানা নিয়ে যাও, এটা আমি ড্রাইভারকে বলতে পারছিলাম না, কারণ ওইটুকু আমার আসলে আমি ফিট ছিলাম না ফিজিক্যালি। বাসায় এসে যখন দীপু মামাকে বলছি, দীপু মামা বারবার চেষ্টা করতেছে কি হচ্ছে বলো, আমি দীপু মামাকে আমি কী বলবো,
আমি যে আমাকে থানা নিয়ে যাই আমি বলতেছি। তখন আমরা থানায় যাই, থানায় যে আমি টপ নিউজ টপিক। ওই দিনই রাতে, হ্যাঁ? কয়টার দিকে? আপনার প্রয়োজনে সত্যের সন্ধানে মা আমাকে রিসিভ করে বাসা থেকে আমি বের হয়ে যাই। টিএনটি। শুনছেন, আপনারা তো শুনছেন, কি করবেন? আমি মরে জানাবো, গেলেও নিউজটা শেয়ার করবেন, তাই তো? আমি বিচার পাও না এটা জানাবো আমরা, এটা থানা মামলা থানা থেকে আপনাকে কোনো সহযোগিতা আমাকে বলা হচ্ছে যে স্যার 10টা আসবেন এবং আমি বলছি যে আমি ফিজিক্যালি আনফিট, আমি ঠিক নাই ভাই, আমাকে কি খাওয়ানো হয়েছে আমি জানি না। আমার না অস্থির লাগতেছিল, আমার কেমন লাগছিল আমি আমরা নিজেই বুঝতেছি না। তো তখন আমি ওনাদেরকে বলছিলাম যে আমাকে একটু হসপিটালে নিয়ে যাও, আমি একটু টেস্ট করান, আমাকে কী খাওয়ানো হয়েছে, কোনো পয়জন খাওয়ালে আমি তো মরে যাবো, আমাকে একটু সেভ করেন। না যে আমাকে কী কী খাওয়ানো হয়েছে আমি তো জানি না। তখন আমি আরও ভয় পেয়ে গেছি, যখন আমাকে হসপিটালের গেট থেকে তারা চলে গেছে, আমি তাদেরকে আমি ফোন দিয়েছি যে আপনারা যাবেন না, আমরা যে কী করবো। তখন আমি আরও ভয় মেরে ফেলা হয়, আমার উল্টাপাল্টা চিন্তা আসছে, হইতে পারে ড্রাগের কারণে আমার এই চিন্তা আসছে। তো আমি তখন বাসায় আসছি, অ্যাপোলো হাসপাতালের গেট থেকে আমি ফিরে আসি, আমাকে পুলিশ দিয়ে আসে। আমি তাদেরকে থাকতে বলছিলাম সকালে যে তারা যাতে থেকে আমাকে ট্রিটমেন্টটা করে, কিন্তু তারা থাকে না। দেন আমি ভয়ে চলে আসছি বাসায়। আপনাকে থানায় কি লিখিত কোনো অভিযোগ দিয়েছে? জি আপনি কি ডায়েরি আকারে নিয়েছে জানেন জি কিছু? আমি তখনই বলছিলাম যে আপনি কিছু লিখলেন না, বলছে সব লিখছি, এটাও আমার ছিল। আপনাকে রিসিভ মানে করে দিয়েছে? কবে দিচ্ছে? আমি কেন ভয় পেয়ে স্ট্যাটাস দিচ্ছি আপনি বুঝতেছেন না ভাইয়া? আপনার মুখ থেকে তো শুনতে যাচ্ছি। এই জন্যই তো আমরা জানতে যাচ্ছি, আসছি আপনার এখানে। আমার না, it's okay, হ্যাঁ। আমার কিছু রেকর্ড আছে, আমি সব দিয়ে দিব আজকে আপনাদের। আমি যে থানায় যে কথাগুলো বলার পরে যে বলছি যে আপনি কি লিখিত কিছু লিখছেন, বলছি সব লিখিত আছে, এটা আমার কাছে record। ওনার নাম আমাদের যার কাছে গেছিল তার নাম কি তোমার জানা আছে? ডিউটি অফিসারের নাম ডিউটি অফিসার যার কাছে বললো যে আপনি হ্যাঁ আমি জিজ্ঞেস করছিলাম তার নাম, সে বলছে কি নাম? আমি এরকম হ্যারাসমেন্টের শিকার করছি, আমার আসলে বিচার লাগবে। তো বলছে তুমি আসো, অ্যান্ড দেন আমি পরের দিন গেলাম ফোন দিয়ে। আমি গুলজার মামাকেও জানাইছি যে আমি বেঞ্জামিনের সাথে একটু কথা বলতে চাই, কিন্তু আমি কোনোভাবেই বলতে পারিনি। সবাই হোপ দিচ্ছে, আজকেও যা বলছে যে সে তো রাজশাহী গেছে, রাজশাহী থেকে এসে কথা বলতে। এভাবে যাওয়া আসা আমি না, আমি ভাই সুস্থ নেই, আমি তো ওসি পাই না একটা সময়, এখন থেকে কমিশনার করলে কি হবে? আমার খালি বিচার লাগবে। আমি সবাইকে সব দিব, আমি ওইখান থেকে ওইখানে 15 সেকেন্ড আমার কাছে ভিডিও আছে, আমি সেইটা সহ আমি থানার রেকর্ডিং উইথ যাই ওখানে গেছিলাম, আমি কি বলছি না বলছি, কিভাবে আমি ট্রাই করছি, আমি সমস্ত রেকর্ডিং আপনাদেরকে দিয়ে দেবো। আচ্ছা, এখন না একটু কথা বলে যান। আমি বলেছিলাম কি ধরো তোমার ধরো 4 দিনের ভিতরে কোথাও ধরো কোনো সলিউশন পাও না। বড় ভাই আমাদের ব্যাক করলে পরে আর কোনো যাবেন না। 10টায় স্যার আসবে, তারপর আপনার সাথে যোগাযোগ করা হচ্ছে। ওরা দায়িত্ব আসলে নিয়ে নিছিল যে আমরা দেখতেছি বিষয়টা। আমাদের ফোন নাম্বার নেওয়া হয়েছে, আমার ফোন নাম্বার নেওয়া হয়েছে, দীপু মামার ফোন নাম্বার নেওয়া হয়েছে। দীপু মামাকে বলছে যে আমরা আপনাকে কল করব, অবশ্যই ফোনটা রিসিভ এবং করবেন। সেই ডিউটি অফিসারের নামটা খুব জরুরি। এখন নামটা দিয়ে দিবো। আমি না বললে আপনার বের করতে পারবেন না। আমি অবশ্যই আপনাকে দীপু মামার কাছে চাইছি রেকর্ডিংটা দিয়ে দিই, আপনার মুখটা খুঁজে তার সামনে ক্যামেরা ধরেন, ওই মুখটাকে চেনান তার জাতির সামনে। এই ক্যামেরাগুলো জাস্ট ওই মুখটার সামনে ধরেন। নাসিরউদ্দিন আহমেদ, সে বোট ক্লাবের প্রেসিডেন্ট বলছে যে আমি বোট ক্লাবের প্রেসিডেন্ট। আমার বন্ধু নিউজ টপিক। বেনজির আহমেদ,
এসব আমাকে বলছে, আমি এইটুকুই জানি। That's why আপনার আমি প্রয়োজনে বেনজির ভাইকে আমি সত্যের অনেক সন্ধানে কানেক্ট করার অনেক চেষ্টা করছি, আমি কথা বলার অনেক চেষ্টা করছি, কিন্তু আমি TNT কেউই জানতাম না। আমি থানা থেকে শুরু করে আমি আমার শিল্পী সমিতি জায়েদ খান পর্যন্ত 2 দিন ধরে রিকোয়েস্ট করতেছি, আমি কুলজার মামা, সে আমার মামা হয় সম্পর্কে, ডিরেক্টর সমিতির আমি তাকে বারবার হ্যাঁ সব ডিটেল বলছি আমি তাকে। কি আশ্বাস দিচ্ছেন? আচ্ছা আমি দেখতেছি, সবাই দেখতেছে, আমি জানি না আপনারাও কি দেখতেছেন। আমি না ভরসা হারাই ফেলছি, আমি সরি। না আমরা গণমাধ্যম কর্মীরা এখান থেকে যারা ছবি নিচ্ছে তারা নিশ্চয়ই তো প্রচার করবে, সেটা তো আমাদের দায়িত্বটা আসলে আমরা পুরোপুরি পালন করার চেষ্টা করছি, কিন্তু আপনারা বাংলাদেশের সমস্ত সারা দেশের মানুষের কাছে পৌঁছে দিতে চাই। আজকে আপনার সাথে যা ঘটেছে সহযোগিতা করার আর কাউকে চেষ্টা করছি না গণমাধ্যম কর্মীরা। আজকে আমার এই জায়গাতে দাঁড়িয়ে যদি আমার 4 দিন টাইম লাগে আপনাদেরকে বলতে, একটা সাধারণ মেয়ে কিভাবে বলবে? না সেটা তো মানে আমি একজন সাধারণ মেয়ে হিসেবে, একটা সাধারণ মেয়ে যেভাবে ট্রাই করে আমি সেভাবে পারবো না। আশেপাশে লোকজন যারা আমাকে হেল্প করতে পারবে, কেউ কিছু করতে পারে না। কিভাবে জানি? আমি তো জানি না। থানায় তো আর পরে হাসপাতাল থেকে গিয়ে কি আর থানায় গিয়েছিলেন না? তারা আমাকে বলছে যে স্যার 10টার সময় আসবেন, মানে ওসি সাহেব। তারপর আমার নাম্বার রাখা হলো, আমার মামার নাম্বার রাখা হলো, দিবু মামার নাম্বার, তাকে ফোন করা হবে। দিবু মামাকে বারবার বলে দিচ্ছে তারা যে আপনি ফোনটা কাছে রেখেন, ফোন করা হবে, কিন্তু কোনোভাবেই ফোন আসেনি। মানে সেই 10টা আমি কোথাও থেকে কোনো রকম ভাবে সহযোগিতা পাই। 3 দিন আগে 10টার সময় তোমাকে ফোন করার কথা বলছে, তারপরে আবার করে না। 4 দিন কেউ কোশ্চেন না বলে কিভাবে কথা বলবে রে ভাই? বলতাছে তো সে তো বলতেছে দামোদর থেকে বাইরে করতেছে পরি আপনি একটু গুছিয়ে বললে সবার জন্য খুব সুবিধা হবে। একজন সাধারণ মেয়ে যদি ভিকটিম হয়, তার কিছুই করার থাকে না উইদাউট সুইসাইড। আপু একজন সাধারণ মেয়ে এভাবে সাপোর্ট পায় না। আমরা যেভাবে ছুটে এসেছি রাতের বেলা জি, এভাবে সাপোর্ট পাই না। আমি 4 দিন ধরে আমরা এখন আপনার- একদম সাধারণ মেয়ে হিসেবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতেছিলাম ভাই, আমাকে কেউ সাহায্য করে না। এখন আমরা আপনার সামনে একজন এসেছি। পরিমণি হিসেবে যখন আমি স্টেটাসটা দিলাম, হ্যাঁ তখনই আপনি আসছেন। হ্যাঁ আমরা তো জানতে হবে আমাদেরকে, জানতে হবে না জানলে কিভাবে আসবো বলেন? ওই যে বললাম সাধারণ মেয়ে প্রথম কোথায় যায়? থানায় যায়, থানা থেকেই তাকে প্রথম দমিয়ে দেওয়া হয়। আপনি বুঝতেই পারছেন সাধারণ মেয়ের অবস্থা কি হয়, আপনি আপনাকে দিয়ে প্রমাণ করতে পারছেন, কিন্তু আপনি বারবার বলতেছি ঘটনা যদি নিজের উপরে না ঘটে আপনারা কেউ বুঝবেন না। ওই যে আমরা আপনার এই কান্নামাতার চোখ মুখ দেখতে চাই না। আমরা চাচ্ছি যে আপনার সাথে এই ঘটনা ঘটিয়েছে তাকে সামনে আনতে। আপনি তার সম্পর্কে কি জানেন সেটা বলেন, কে সে? আপনি বলেছেন, শুধু নাম বলেছেন, আরেকটু বিস্তারিত এটা কখন জমতো? আমি রেপ না না আমার এটা পরে আমরা জমতো? শুনতে চাই না। আমরা কি ঘটেছে আমরা বুঝতে পারছি আপনার নাকি কাছে। আমার মুখটা সাদা কাপড়ে বন্ধ হয়ে যাওয়ার পরে বুঝতেন? কখন জমতো? আপনি স্ট্যাটাস দেওয়ার পর থেকেই কিন্তু আমি আপনাকে বারবার ফোন দিয়েছি, অনেক মিডিয়া আপনাকে চেষ্টা করে, আর যাতে এই পর্যন্ত আমরা আপনার সাথে আছি। যেখানে গেছি সবাই বলছে মিডিয়াকে জানাও না। আচ্ছা দেখতেছি, আমি 4 দিন Top ধরে ওয়েট করে news পাইনি। topic. মিডিয়ার সাপোর্ট তো আপনি পাচ্ছেন। এখন সব আপনারা আপনার প্রয়োজনে দেখেন সত্যের সন্ধানে সত্যি তো আমি একা লুকায় রাখতে পারবো না, কেউ পারবে না TNT পৃথিবীর। আপনারা সত্যিটা খুঁজেন। ওরেবু এত এই যে আপনি মিডিয়ার সাপোর্ট পাবেন তা না, এখন সারা বাংলাদেশের মানুষের সাপোর্ট পাবেন, সবার সাপোর্ট পাবেন আপনি, এইটুকু আমরা বিশ্বাস করি। এবং এই জায়গাটা আমাদের পক্ষ থেকে যতটুকু করার হয়তো আমরা করবো। এবং আমরা একজন সাধারণ মেয়ে যদি নির্যাতিত হয়, আমরা যদি খবর পাই তাহলে আমরা চেষ্টা করি আমাদের জায়গা থেকে। খবরই তো পান না ভাই, আপনাদের কাছে খবর পৌঁছানো হয় না। এটা আসলে এই আমাদের 4 দিন ধরে আমি ওটাই বুঝছি। এটা আসলে হয়তো সবারই ব্যর্থতা, এটা হয়তো আমাদেরও ব্যর্থতা। এত ধরনের ওকে ভয় দেখানো হয় যে সাধারণ পাবলিক এসে মিডিয়ার সামনে মুখ খুলতে পারেন, ওই জায়গা পর্যন্ত পৌঁছাই না, পৌঁছায় না ভাইয়া। আজকে আমি ভুক্তভোগী, আমি জানি। আপনি ওই পর্যন্ত ওয়েট করেন যখন আপনার সাথে ঘটবে। করেন না ওয়েট, করেন না।
এখন আপনারা শেষ করে এজেন্সি আপনার ইন্টারভিউ নিতে চলে যাবে আপনাদের কাছে। কিন্তু কেউ কিন্তু বলতে পারতেছেন না যে আজকে আমি বাছাই করব। Thanks for watching. Subscribe for more update. Click the show link and enjoy this video.